ক্লাস 12 অবধি যে ডান্স ইনস্টিটিউশনটার সঙ্গে আমি ছিলাম সেখানে আমার একটা গ্রুপ ছিল। তো ওদের মাস্টার্স কমপ্লিট হওয়ার পর 2022-তে ওরা একটা ইনস্টিটিউশন খোলে। ইনস্টিটিউশনটা স্টার্ট করে, বেশ ভালোভাবে গ্রো করে যায় জিনিসটা। এবার ওই সিকোয়েন্সে দাঁড়িয়ে ওরা ডান্স করছে, তো ওই রকম টার্নটা যখন করতে যায় সেই মুহূর্তে ও দেখছে যে মিররের মধ্যে দুটো হাত ওরকম ভাবে টার্ন করছে। তিনজনের ঘর থেকে বেরিয়ে এদিকে তাকিয়েছে, সামনে দেখেছে। এবার এইদিকে যখন ফ্ল্যাশটা করেছে দেখছে ওই সিঁড়ির মধ্যে অঙ্কিতা এরকম ভাবে চুলটাকে ছেড়ে এইভাবে বসে আছে। ওরা দেখছে পেছনে একটা ওরকম একটা অবয়ব পেছনে দাঁড়িয়ে আছে। ঠিক কিছুটা ডিস্টেন্স যাওয়ার পর রোহিতের ফোনে অঙ্কিতার যে ফিয়ন্সি সে ফোন করে, তো বলে যে এরকম একটা জায়গাতে তোমরা এই মেয়েটাকে একা ফেলে তোমরা চলে গেলে। তখন রোহিত বলে কিন্তু অঙ্কিতা তো গাড়িতে আমাদের সাথে। পাশ ফিরে দেখছে অঙ্কিতা নেই। আচ্ছা, নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আরও একটা নতুন এপিসোড চলে এসছে। স্টুডিওতে আজকে উপস্থিত আছেন একজন অতিথি। তার সঙ্গে তো আমরা আলাপ করবই, পরিচয় করবই, কিন্তু তার আগে আবারও আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি আপনাদের জীবনে ঘটে থাকা কোনো ঘটনা আমার এখানে এসে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঘটনাটা রেকর্ড করে পাঠাবেন, ভয়েস করে পাঠাবেন বা লিখেও পাঠাতে পারেন। আমি তারপরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তাহলে আজকে আর দেরি করছি না, আমরা সরাসরি চলে যাব আজকের এপিসোডে। আসুন আজকে প্রথমে আমাদের অতিথির সঙ্গে আমরা একটুখানি আলাপ করে নিই। আজকে যিনি উপস্থিত রয়েছেন স্টুডিওতে তার নাম হচ্ছে তৃণা হাসান। তৃণা, কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে ভূততন্ত্রে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, তা তুমি যখন আমার সঙ্গে যোগাযোগ করেছিলে তুমি বলেছিলে যে তোমার নিজস্ব একটা চ্যানেল আছে। তা সেই চ্যানেলটার ব্যাপারে যদি একটু দর্শকদেরকে বলো। আমার চ্যানেলের নাম হলো ভৌতিক সংকেত। তো খুব রিসেন্টলি আমার চ্যানেল খোলা হয়েছে। আচ্ছা, তো এখন ম্যাক্সিমাম স্টোরি আছে ওখানে যেগুলো আমি বলেছি আপাতত, মানে একদম ইনিশিয়াল স্টেজ বলে। অ্যান্ড সেখানে কিছু পডকাস্টও আছে। এখন আমরা চ্যানেলটাকে, মানে চ্যানেলটা পুরোপুরি রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্সের উপরে বেস করে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, তো এরপরে দেখা যাক কতটা কি গ্রো করতে পারি, এখন চলছে। আচ্ছা। তা তুমি যখন, মানে তোমার সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হয় তুমি আমাকে বলেছিলে যে তুমি পেশাগতভাবে একজন ডেন্টিস্ট, মানে ডেন্টিস্ট মানে তো এটা ডাক্তারেরই ফিল্ড বলা যেতে পারে। তা তোমরা যখন পড়াশোনা করতে, হস্টেলে থাকতে, তখন কোনোভাবে কোনো রকম, যেটা হয় আর কি মেডিকেল কলেজের স্টুডেন্টদের সাথে, তো এরকম কোনো অভিজ্ঞতা তোমাদের কি হতো? হ্যাঁ, আমার তো হস্টেলে হয়েছে, ভীষণভাবে হয়েছে হস্টেলে। আচ্ছা, আচ্ছা। তা আজকে আমি তোমার থেকে কি ঘটনা শুনবো? তুমি যখন আমাকে বলছিলে যে একটা বন্ধুদের গ্রুপের সঙ্গে, মানে তারা বোধহয় ডান্স প্র্যাকটিস করতে গিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা তাদের সঙ্গে ঘটে, তা কি ঘটেছিল তৃণা, আমি একদম শুরু থেকে জানতে চাই। তো আমি হচ্ছে ক্লাস 12 পর্যন্ত ডান্স জগতের সঙ্গে পুরো যুক্ত ছিলাম। ডান্স গান দুটোর সঙ্গেই আমি যুক্ত ছিলাম। তো ক্লাস 12-এর পর তো যেহেতু আমি জায়গা চেঞ্জ করে নিই, আমি কলকাতায় চলে আসি, তো সেটা আর কন্টিনিউ করতে পারিনি। তো ক্লাস 12 অবধি যে ডান্স ইনস্টিটিউশনটার সঙ্গে আমি ছিলাম সেখানে আমার একটা গ্রুপ ছিল, যে ওই কজন আমরা 5 জন একসঙ্গে থাকতাম। আচ্ছা, তো সেই গ্রুপে আমি বাদে আরও 4 জন ছিল, তার মধ্যে 2 মেয়ে 2 ছেলে। একজনের নাম হলো, মানে যে আমাদের 5 জনের মধ্যে যে সিনিয়র ছিল একটু, সে হলো আকাশ কৌশিক, আর আরেকজন রোহিত, আর 2 মেয়ে যে ছিল একজনের নাম হলো দিশারি আর একজন অঙ্কিতা। এই 4 জন আর আমরা 5 জন ছিলাম এই, মানে একটা গ্রুপ। তো আমি চলে আসার পরেও ওরা কিন্তু এই ওয়ার্ল্ডটার সঙ্গেই জড়িত আছে, মানে এটাই হচ্ছে এখন ওদের কেরিয়ার। আচ্ছা, তো ওরা ওই 2022-র দিকে, মানে ওদের তো অনেক আগে মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আমি তো 5th ইয়ার অবধি এক্সাম দিয়েছি আপ টু ক্লাস 12। তো ওদের মাস্টার্স কমপ্লিট হওয়ার পর 2022-তে ওরা একটা ইনস্টিটিউশন খোলে। এবার যেহেতু একদম বিগিনিংয়ে ওদের ফিনান্সিয়াল স্টেজ খুব মানে ফিনান্সিয়াল স্টেটাস খুব একটা ভালো ছিল না। তো আকাশ কৌশিকের বাড়িটা অনেক বড় বাড়ি ছিল একটা, আচ্ছা, মানে দোতলা বাড়ি, আর তার সাথে যে ছাদ ছিল ছাদের সঙ্গে একটা অ্যাটাচড বিশাল বড় হলঘর ছিল।
তো ওরা ঠিক করে যে যেহেতু মানে এখন এরকম ফিনান্সিয়ালি আমরা এখন স্টেবল হইনি বা সেরকম কোনো জায়গা কম রেঞ্জের মধ্যে পাচ্ছি না, তো ওই আকাশের বাড়িতেই ওরা স্টার্ট করে ইনস্টিটিউশনটা। তো আকাশ বলে যে রুমটা তো পড়েই আছে, আর ওই রুমটাতেই মেনলি আকাশ প্র্যাকটিস করতো। তো বলে যে ওই রুমটা যখন পড়েই আছে, এখন আমরা এখানেই স্টার্ট করি, পরে নয় একটা কিছু ভাবনা চিন্তা করা যাবে। তো 2022-তে ওরা ইনস্টিটিউশনটা স্টার্ট করে, মানে বেশ ভালোভাবে গ্রো করে যায় জিনিসটা। ওখানে অনেক মানে বিভিন্ন এজের স্টুডেন্টসরা আসে, সেখানে শেখে, ইভেন এক্সামও দেয়, এরকমভাবে জিনিসটা চলতে থাকে। এবার যেহেতু আকাশের বাড়িটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি ছিল, তো 2025-এ ওদের ফ্যামিলিতে কিছু একটা ইস্যু তৈরি হয়। ওই ইস্যু তৈরি হওয়ার জন্য মে মাসের দিকে ওদের ওই ইনস্টিটিউশনটা বন্ধ করে দিতে হয়। মানে আকাশের বাড়ির থেকে বা কি যারা ছিল তারা প্রেশার দেয় যে হ্যাঁ এখানে এই হল ঘরটাকে এইভাবে ইউজ করা হচ্ছে, এটা তো পুরো ওরই দখলে চলে গেছে, আমরা কেন ইউজ করতে পারবো না, এরকম। তো যথারীতি ওইটাকে মানে ওই রুমটাকে আর ওরা ইনস্টিটিউশন বানিয়ে রাখতে পারে না, তো ওরা বন্ধ করে দেয়। এবার ওরা যেহেতু একদম প্রফেশনালি প্রোগ্রাম করতো, তো আগের বছর সেপ্টেম্বরে যে পুজো ছিল, তো ওদের এরকম বর্ধমানে একটা প্রোগ্রাম ছিল পুজোর সময়। তো ওরা তো এবার স্পেস নেই যেখানে ওরা প্র্যাকটিস করবে। তো ওরা তখন ডিসাইড করে যে এখন যেহেতু কোনো জায়গা পাচ্ছি না, তাহলে আশেপাশে আমরা এখানে ওখানে খোঁজ নিয়ে দেখি কোনো এরকম জায়গা পাই নাকি, বলে ওরা মোটামুটি জুলাইয়ের লাস্টের দিক থেকে খোঁজা শুরু করে যে কোথায় প্র্যাকটিস করবে। এরকম খুঁজতে খুঁজতে একটা মানে বোলপুর থেকে একটু যদি বোলপুরের ভেতরের দিকে ঢোকা হয় না, মানে অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে একটু গ্রাম্য এলাকা, অথবা কোনো কোনো জায়গা আছে একদম পুরো ফাঁকা পড়ে আছে, অ্যাবান্ডান্ড হয়ে গেছে, এরকম জায়গা অনেক আছে বোলপুর। তো এই অগাস্টের ফার্স্টের দিকে ওরা এরকম একটা বাড়ি খুঁজে পায়, মানে প্রায় ধ্বংসাবশেষ, এরকম একটা বাড়ি খুঁজে পায়। আর আকাশ মানে একটু ইনফ্লুয়েন্সিয়াল, মানে বোলপুরের মধ্যে একটু ইনফ্লুয়েন্সিয়াল, এর থেকে খোঁজ টোজ নিয়ে জায়গাটার একটা হদিশ পায়। তো এবার তো একটা পারমিশন নিতে হবে, তো পারমিশনটা ও করিয়ে নেয় যে হ্যাঁ ঠিক আছে ওখানে গিয়ে আমরা প্র্যাকটিস করবো। কিন্তু ওদেরকে মানে হয় না যে কোনো পোড়ো বাড়িতে যেতে গেলে অনেক সময় অনেকে বলে এই ওখানে যাস না ওখানে, এরকম কিন্তু কেউ ওদেরকে কিচ্ছু বলেনি। তো ওই বাড়িটাতে ওরা প্র্যাকটিস করবে এরকম একটা ডিসিশন নেয় যে সকাল 11টার সময় যাবে, মোটামুটি ওই 6:30 পৌনে 7টার দিকে ওরা ওখান থেকে বেরিয়ে আসবে। আর আকাশের হচ্ছে 4 হুইলার ছিল, তো ওরা 4 হুইলার করে যাবে, লাঞ্চ নিয়ে যাবে, ওখানেই লাঞ্চ করবে। আর যা যা ওদের লাগে মানে ব্লুটুথ, তারপর রেকর্ডার যেটা, সেগুলো সব নিয়ে টিয়ে যাবে, এরকম ঠিক হয়। এবার আমাদের ছোটোবেলা থেকেই যেখানে আমরা ডান্স শিখতাম 5 জন, সেখানেই একটা আমাদেরকে মানে এই কনসেপ্টটা আমাদের মধ্যে দিয়েছিল যে যখন ডান্স প্র্যাকটিস করব বা গান প্র্যাকটিস করব, মানে এরকম যেগুলো পারফর্মিং আর্ট, সেগুলো যদি আমরা মিররের সামনে করি না, তাহলে অন্য কেউ আমার ভুলটা ধরিয়ে দেওয়াচ্ছে, আমি যদি নিজের ভুলটা বুঝতে পারি, জিনিসটার মধ্যে চেঞ্জেসটা অনেক মাইনিউট হয়। তো এই জিনিসটা আমাদের মধ্যে একটা কনসেপ্ট ছিল। তো ওরা যায় মানে ওরকমভাবে একটা মানে 2খানা মিরর ওরা ক্যারি করে, ক্যারি করে যে ওখানে গিয়ে সেট করে সেইভাবে ওরা প্র্যাকটিস করবে। তো ওদের কথা ছিল 4খানা গানে ওরা ডান্স করবে বর্ধমানে পুজোর সময়। তো ওরা যায়, ওই বাড়িতে পৌঁছায়, প্রথম দিন কিছু হয় না, সেকেন্ড দিন একদম 2 দিনই স্মুথলি যায়। এবার থার্ড দিন ওরা ওরকম পৌঁছে প্র্যাকটিস করছে। তো যে থার্ড গানটা ছিল, মানে ও বর্ধমানে যখন পারফর্ম করবে সিকোয়েন্স করা হয়েছিল যে থার্ড গানে ওরা যখন প্র্যাকটিস করছে, এবার দাঁড়িয়েছে কীরকমভাবে, এরকম আকাশ একদম পেছনে দিশারি, আর এরকম সামনে রোহিত, আর দিশারির সামনে দাঁড়িয়েছে অঙ্কিতা হচ্ছে অনেকটা শর্ট হাইটের, আর সামনে মিরর। এবার আর ওরা কি করতো, একটা মানে ফোন বা কিছু একটা রেখে দিত যাতে ওরা কি পারফর্ম করছে সেটা যাতে ওটা রেকর্ড হয়। কারণ আকাশ ম্যাক্সিমাম ডান্সার কোরিওগ্রাফিটাই কিন্তু আকাশ করতো। আকাশ মানে আমরা নাম বলি ওকে আকাশ, কিন্তু ও অ্যাকচুয়ালি আমাদের থেকে 5 ইয়ার্সের সিনিয়র, মানে ও আমাদের অনেক আগে অ্যাডমিশন নিয়েছিল ওখানে, আর ওর এক্সপিরিয়েন্স অনেক বেশি, মানে ও এখানে ওখানে প্রচুর জায়গায় পারফর্ম করেছে, মানে জিনিসটাকে পুরো রপ্ত হয়ে গেছে ওর আকাশের। তো আকাশ কোরিওগ্রাফি ম্যাক্সিমামটা করায়। তো ওই দেখার জন্য যে কে কতটা ঠিক করছে ভুল করছে, সেই জন্য ওরা ভিডিও করতো অলওয়েজ। এবার ওই সিকোয়েন্সে দাঁড়িয়ে ওরা ডান্স করছে। তো একটা পার্ট ছিল যেখানে হচ্ছে টার্ন করতে হবে, এইভাবে বাঁ দিক দিয়ে টার্ন করতে হবে। তো ওই রকম টার্নটা যখন করতে যায় 2টো হাত তুলে, তখন অঙ্কিতা ওই মিররের মধ্যে ওর মনে হয় যে ঠিক টার্ন করতে যাবে যখন, সেই মুহূর্তে ও দেখছে যে মিররের মধ্যে 2টো হাত, মানে একজোড়া হাত ওরকমভাবে টার্ন করছে। মানে মিররের মধ্যে করছে বলতে মানে ঠিক
বোঝা মানে গেল ও না। মিরারে দেখছে যে ওদের সঙ্গে ও আরো আচ্ছা, একজন কেউ মনে হচ্ছে যে ওদের তো এর দুটো হাত, ওর দুটো হাত, এর দুটো, এর দুটো, তার সাথে আরো এক্সট্রা দুখানা হাত ঘুরছে, মানে যেটা আচ্ছা। কোনোভাবেই ওখানে থাকার কোনো জায়গাই নেই, কোনো প্রশ্নই নেই। বুঝতে পেরেছি। ও প্রথমে দেখে ভেবেছে কিন্তু ওর মনের ভুল। যাই হোক, এবার ওই সেম গানটা হয়ে গেল একবার প্র্যাকটিস, আবার রিপ্র্যাকটিস যখন করবে, এবার 2 মিনিট 44 সেকেন্ড, মানে ওইটা তো ওই টাইমে আইডেন্টিফাই করতে পারেনি, কিন্তু বলছে যে আগের বার যখন ডান্স করার সময় ঠিক গানের যে জায়গাটাতে ওইটা দেখেছিল, ওই দুটো হাত, সেম জিনিসটা সেকেন্ড টাইম যখন গান মানে ডান্স প্র্যাকটিস করছে, ঠিক ওই জায়গাটাতেই আবার ও সেমভাবে দেখেছে যে আচ্ছা। এরকম দুটো হাত টার্ন করার সময়। ও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। তখন বাকিরা বলে, তোর কি হলো, তুই দাঁড়ালি কেন? তখন ও বলে যে এরকম আমি ডান্স করছি, হুট করে টার্ন করার সময় এটা নিয়ে আমার সাথে এটা দুবার হলো, যে টার্ন করার সময় আমি দেখছি এরকম দুটো হাত। তো যথারীতি সবাই মজা করে, যেরকম সবাই পেছনে লাগে ওরকম ওর সাথে মজা করে জিনিসটাকে উড়িয়ে দেয়। তো অঙ্কিতা যাই হোক আর সেভাবে জিনিসটাকে নিয়ে ভাবেনি। এবার ফোর্থ গানটায় যখন প্র্যাকটিস হচ্ছে, ওটার পুরোটা কোরিওগ্রাফি আকাশ করিয়েছে। এবার আচ্ছা। আকাশ বসে আছে আর ওরা তিনজন মিলে ডান্স করছে। ডান্স করতে করতে হুট করে অঙ্কিতা আর রোহিত, মানে আকাশ ওখানে কাউন্ট করছে 1 2 3 4 এইভাবে কাউন্ট করছে বিট মেলানোর জন্য। হুট করে রোহিত আর অঙ্কিতা স্টপ করে যায়। স্টপ করে বলছে, এই তুই যে বললি তুই 4 অব্দি কাউন্ট করবি, তুই 5 অব্দি কাউন্ট করছিস কেন? তখন দিশারি বলে, কোথায় 5 অব্দি কাউন্ট করেছে, ও তো 4 অব্দি বলছে। এরা বলছে না, ও তো 5 অব্দি কাউন্ট করছে, আর আমরা দুজনেই কি ভুল শুনছি? তখন আকাশ বলছে, আরে পাগল, আমি তো 4 অব্দি কাউন্ট করছি, তোরা কোথা থেকে 5 অব্দি কাউন্ট শুনছিস? তো তখন অঙ্কিতার কিন্তু এবারে ভয় লেগেছে, যেহেতু ও অলরেডি ওরকম দুবার দেখেছে। হ্যাঁ। তো আকাশ বলছে যে কি করছিস বলতো তোরা আজকে? এই বলছে 4 বার, 5বার কাউন্ট করেছি, ও বলছে কাকে দেখেছে, কার হাত দেখেছে, এরকম করলে তো প্র্যাকটিসটাই করতে পারবো না আমরা। তো তখন বলে যে আচ্ছা ঠিক আছে, অনেকটা লেট হয়ে গেছে, এক কাজ করি, এমনিও টায়ার্ড লাগছে, আমরা লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে আবার আমরা প্র্যাকটিস করবো একটু রেস্ট নিয়ে। এবার লাঞ্চ করে ওরা একটু রেস্ট নিয়ে একটু কথাবার্তা বলে আবার প্র্যাকটিস করা স্টার্ট করেছে। এবার ওই যে সাউন্ড রেকর্ডার বলছে, যেটা মানে যেটার মধ্যে সাউন্ড বাজছে, যেটা বক্স, ওটাতে বাটন দিয়েছে, বাটন দিয়ে জাস্ট ওরা ডান্সটা স্টার্ট করেছে চারজনেই, একা থেকেই ওটা বন্ধ হয়ে গেল ওই বক্সটা। আচ্ছা। ওরা ভেবেছে ওরা টেকনিক্যাল গ্লিচ কিছু একটা, ওরা আবার ওই বাটনটা প্রেস করে অফ করে আবার অন করে, দেখছে আবার চলছে। আবার যেই মানে দুটো পা ফেলেছে, যে বক্সটা ছিল বক্সটা পড়ে গেল। এবার পড়ে গেল? হ্যাঁ, বক্সটা কোথায় রাখা আছে ওখানে, ওই যে বললাম আগেকার দিনের মানে জানালাগুলো কীরকম হয়, যে বক্স জানালার মতন, যে জানালাটা বন্ধ থাকলেও সামনে নিচের জায়গাটাতে না অনেকটা স্পেস থাকে, হ্যাঁ। ওই জায়গাটাতেই বক্সটা রাখা ছিল। আচ্ছা। ওখান থেকে পড়ার কিন্তু কোনো জায়গাই নেই, ওটা পড়ে গেল। এবার অঙ্কিতা বলছে যে এই এখানে আমাদের থাকার কি দরকার, চল না আমরা এখান থেকে চলে যাই। তখন আকাশ বলে, আরে এটা একটা নর্মাল জিনিস, যে এরকম হয়েছে এটা একটা নর্মাল জিনিস, এটা কোনো মানে এটা নিয়ে অত ভাবার কিছু নেই বলে, যাই হোক আবার ওরা প্র্যাকটিস স্টার্ট করে। এবার একটা এরকম স্টেপ ছিল, তখন চারজনেই ডান্স করছে, কিন্তু এরকম একটা স্টেপ ছিল যে মাঝখান থেকে পজিশন চেঞ্জ করে একবার ডান দিকে যাবে একবার বাঁ দিকে যাবে, এরকম একটা স্টেপ ছিল। ওই স্টেপটা যখন করছে ঠিক কয়েক মানে 50 সেকেন্ড কি 55 সেকেন্ড, মানে 1 মিনিটও হয়নি, এরকম একটা টাইমে গিয়ে আকাশ হুট করে স্টপ করে যায়। বাকিরা বলে কি হলো? বলছে আমরা যখন ওই স্টেপটা করছি, এই ডান দিকে যাচ্ছি আর বাঁ দিকে যাচ্ছি, আমার কিন্তু মানে ওইটা ছিল একবার ডান দিকে আবার বাঁ দিকে, দেন আবার ডান দিকে আবার বাঁ দিকে। আকাশ বলছে যতবার এই জিনিসটা আমরা করলাম, আমি পুরো ক্লিয়ার শুনতে পেলাম যে এবার ওরা কি, আমরা তো ধরুন যেহেতু এই আর্টটার সঙ্গে আমরা জড়িত, যে একটা ঘুঙুরের আওয়াজ বা কোনো একটা সাউন্ড এখান থেকে কিভাবে ওইদিকে যাচ্ছে সেটা কিন্তু একটু মাইনিউটলি আমরা বুঝতে পারি। হ্যাঁ। এবার ও বলছে আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম যে ঘুঙুরের আওয়াজটা আমরা যখন এই স্টেপটা করছি, এদিক থেকে ওদিকে গেল, আবার সাউন্ডটা মাঝখানে এসে আবার এদিকে গেল, যে আমরা 4বার করলাম, 4বারই কিন্তু এই জিনিসটা হয়েছে। তখন অঙ্কিতা বলছে, দেখছিস তো, আমি কিন্তু বলেছি, এখনো পর্যন্ত কিন্তু দিশারির সঙ্গে একমাত্র কিচ্ছু হয়নি। এবার অঙ্কিতা বলছে, আমি কিন্তু বলছি এখানটা আমার ভালো লাগছে না, কারণ একটার পর একটা এরকম ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। যাই হোক, তখন আকাশ বলে যে ধুর কি হচ্ছে, ভাল লাগছে না, চল এবার যেটা হয়। এবার এখনকার দিনে তো কি মেয়েরাও স্মোক করে, দো স্মোকিং কিলস, তো অঙ্কিতা দিশারি ওরাও স্মোক করে। ওরা চারজন মিলে একটা সিগারেট ধরায়, আর অঙ্কিতার যে ফিয়ন্সি ছিল, তো
তো ফিয়ন্সি হচ্ছে এখানে থাকে না, মানে বোলপুরে থাকতো না, ও ঘুষকরায় থাকতো, ওই এভরি উইকে বাড়ি আসতো, বাড়ি এসে আবারও মানডে করে চলে যেত। তো ওর ফিয়ন্সিকে টেক্সটে হয়তো জানিয়েছিল যে কোনোভাবে কিছু হয়েছে, এরকম টেক্সটে বা ফোনে যাই হোক জানিয়েছিল। এবার ওই সিগারেটটা নিয়ে অঙ্কিতা বললো যে তোরা বস, বলতে বলতে একটু জাস্ট রুমটা থেকে, রুমের সামনেটাতে হচ্ছে করিডোর, জাস্ট রুমটা থেকে বেরিয়েছে। এবার এত বড় মেয়ে, ওকে তো আর এইভাবে বলার কিছু নেই যে এই তুই যাস না বা এরকম কিছু। তখন কিন্তু মোটামুটি ওই 5:30 মতন বেজে গেছে। এবার অগাস্টের দিকে 5:30 মানে একটু অন্ধকার। হ্যাঁ ঠিকই। এবার ও বাইরে বেরিয়ে গেছে। এবার এরা তো নিজের মতন কথা বলে যাচ্ছে, কারণ সবারই তখন মাথা পাজলড হয়ে গেছে যে কি হচ্ছে আমাদের সাথে। আর দিশারি তো আরো বেশি, যে ওর সঙ্গে যেহেতু কিছুই হয়নি, ও প্যানিক করছে যে আমার সঙ্গে কি তাহলে আরো বড় কিছু হতে চলেছে, আমি কি মানে সেরকম কিছু দেখে ফেলবো এরকম। ওরা 3জন মিলে গল্প করছে, অঙ্কিতা কিন্তু বাইরে বেরিয়ে গেছে তখন। এবার গল্প করতে করতে হুট করে আকাশ বলছে, এই ওই মিরর আছে সামনে, বলছে এই দেখ মিররের মধ্যে ওই ঠিক আমাদের কোনটা করে একটা কিছু দেখা যাচ্ছে, ওইটা কি বলতো। কারণ আমাদের, এবার ওদের সঙ্গে, ওটা আমি বলতে ভুলে গেছিলাম, ওদের সঙ্গে একটা ল্যাম্প ছিল। ওই ল্যাম্পটা মানে কি, সেই ল্যাম্প যেগুলো হয় যে মানে চার্জ দিয়ে আনতে হয়, যে সুইচ অন করলে বেশ আলো দেয়, তো সেরকম আলোটা মানে ল্যাম্পটাকে ওরা ঘরের মধ্যে জ্বালিয়ে রেখেছে, যেহেতু অনেকটা অন্ধকার হয়ে গেছে। এবার ওই ল্যাম্পের আলোটা ওদের উপরেও পড়ছে, মোটামুটি ঘরটাকে আলো করছে। ও তখন আকাশ বলছে তুই মানে ওই রিফ্লেকশনটা দেখ মিররে, আমরা 3জন যেভাবে আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওইটা কিন্তু অতটা ক্লিয়ার না, যেটা দেখতে পাচ্ছি পেছনে ওটা কিন্তু অতটা ক্লিয়ার না, কেমন একটা ঝাপসা। তো ও বলে যে আমার ফার্স্টে মনে হলো যে ওই স্ট্রাকচারের হয়তো আমাদের পেছনে কিছু একটা আছে, সেটা রিফ্লেকশনটা ওইভাবে পড়ছে, কিন্তু ওই রকম লম্বা টাইপের তো রুমের মধ্যে কিচ্ছু নেই, তাহলে ওইটা কি। তখন রোহিত বলছে যে দেখ বুঝতেই তো পারছিস কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। বলতে বলতে তখন ওদের হুঁশ আসে, দিশারি বলে আচ্ছা অঙ্কিতা কোথায় গেল। ততক্ষণে কিন্তু মোটামুটি 10-12 মিনিট ক্রস করে গেছে। ও মানে অঙ্কিতা ঘরের মধ্যে নেই না, অঙ্কিতা ওই স্মোক করতে করতে নর্মালি একটু রুমের বাইরে বেরিয়েছে। এবার ওরা ভেবেছে কি নর্মালি গেছে, অতটা তো মাইন্ডে নেয়নি ওরা, কিন্তু ফেরেনি তখনও। ওরা গল্প করতে করতে ওটা আর ওদের খেয়াল নেই। তখন দিশারি বলে আচ্ছা অঙ্কিতা কোথায় গেল বলতো, অঙ্কিতা সেই কখন বেরোলে, এতক্ষণ লাগছে ওর স্মোক করতে, এদের তো হয়ে গেছে স্মোক করা। এবার তখন বলছে না না চল তাহলে, কারণ অন্ধকার হয়ে গেছে প্লাস জিনিসপত্রও এরকম একটা লাগছে, চল বাইরে গিয়ে দেখি। এবার বাইরেটাতে যখন বেরিয়েছে, মানে বাইরেটাতে বেরিয়ে কীরকম ছিল, এইদিকে লম্বা করিডোর, এইদিকে লম্বা করিডোর, করিডোর এরকমভাবে গিয়ে ওপরে যাওয়ার সিঁড়ি। ওরা মোবাইলের ফ্ল্যাশটা নিয়ে গেছে, 3জনে মোবাইলের ফ্ল্যাশ জেলে 3জনের ঘর থেকে বেরিয়ে এদিকে তাকিয়েছে, সামনে দেখেছে। এবার এইদিকে যখন ফ্ল্যাশটা করেছে, দেখছে ওই সিঁড়ির মধ্যে, সিঁড়ির 2টো স্টেপ ওপরে অঙ্কিতা বসে আছে। অঙ্কিতা এরকমভাবে চুলটাকে ছেড়ে এইভাবে বসে আছে। আচ্ছা। ওরা ডাকছে, মানে এই আকাশ হচ্ছে একটু ইয়ার্কি ছ্যাবলামো করে, মানে ও এরকম ডাকছে এ খেপি, এ পাগল, এইভাবে ডাকছে, কোনো কিন্তু সাড়া দিচ্ছে না। রোহিত, দিশারি এরা ডাকছে এ অঙ্কিতা কী হয়েছে কী হয়েছে, এরকম করে ডাকতে ডাকতে যাচ্ছে, মানে অনেকটা বড় স্পেস ওটা, মোটামুটি 3বার মতন ডাকতে ডাকতে গেছে। ওখানে গিয়ে আবার সামনে গিয়ে ডেকেছে এই অঙ্কিতা কী হলো তোর, তুই এখানে এইভাবে বসে আছিস, সাড়া দিচ্ছিস না, কী হয়েছে, কোনো কথা বলছে না। 5th টাইম আবার জোরে ডেকেছে, তখন অঙ্কিতা দেখাচ্ছে এইরকমভাবে দেখালো, সিঁড়ির পেছনে জাস্ট এইভাবে মাথা নিচু করে আছে, এইভাবে দেখালো জাস্ট। ওরা ফোনটাকে, ফ্ল্যাশটাকে এইভাবে মানে যখন উঁচু করেছে, ওরা দেখছে পেছনে একটা ওরকম একটা অবয়ব পেছনে দাঁড়িয়ে আছে, মানে সিঁড়ি দিয়ে উঠে যে একটা বড় স্পেস থাকে ঠিক ওই রকম একটা পজিশনে, ল্যান্ডিংটায় একটা ওরকম অবয়ব দাঁড়িয়ে আছে, মানে খুব অদ্ভুতভাবে একটা লম্বা। এবার তাকে তো ক্লিয়ারলি অতটা দেখা যাচ্ছে না, অদ্ভুতভাবে সে দাঁড়িয়ে নিচের দিকে জাস্ট এগিয়ে আসছে, নিচের দিকে এগিয়ে আসছে। এবার ওই বাড়ির সিঁড়ি তো অনেকগুলো সিঁড়ি পরে ল্যান্ডিংটা, মানে অঙ্কিতার থেকে কিন্তু সেই অবয়বটা বেশ ডিস্টেন্সে আছে। ওরা ওই দৃশ্য দেখে অঙ্কিতার হাতটাকে টেনে উঠিয়ে নিয়ে একদম দৌড়। ওদের ওখানে যা যা জিনিসপত্র ছিল কিচ্ছু ওরা নেয়নি, ওদের হাতে শুধু ওদের ফোনগুলো ছিল, ওদের যে বক্স, মিরর, লাইট যা যা ছিল, ওদের ইভেন ব্যাগও ওরা নেয়নি। ওরা ওইগুলোকে নিয়ে একদম দৌড়ে বাইরে। আচ্ছা, মানে ওদের তখন মাথাতে এইটুকুও আসেনি যে ওগুলো আমাদেরকে নিতে হবে, কারণ আগে প্রাণে বাঁচবো আমরা, এটা ওদের মেন দাবি ছিল। এবার অঙ্কিতাকে যখন ছেঁচড়ে আনছে, এবার আকাশ হচ্ছে ড্রাইভ করতো, আকাশ মানে অঙ্কিতা তখন আর সেন্সে নেই, তখন ওই ঘোরের মধ্যে অঙ্কিতা যে ও যে উঠে ওকে আনছে না, অঙ্কিতা কিন্তু হাঁটছে না, অঙ্কিতাকে ছেঁচড়ে নিয়ে আসছে। এবার ওর জন্য কি হতো, তাড়াতাড়ি ওরা যেতে পারছে না, আর আকাশ তাড়াহুড়ো করে বাইরে গিয়ে গাড়িটাকে নিয়ে, মানে গাড়িটাকে একটু পাশ করে দাঁড় করিয়েছিল,
গাড়িটাকে একদম নিয়ে স্টার্ট দিয়ে রেখেছে যে ওরা এসে ঢুকবে আর আমি গাড়িটাকে গাড়িটাকে স্টার্ট করব। তো যথারীতি অঙ্কিতাকে এনে পেছনে দিশারি আর অঙ্কিতা বসে, সামনে আকাশ আর রোহিত বসেছে। ঠিক কিছুটা ডিস্টেন্স যাওয়ার পর রোহিতের ফোনে অঙ্কিতার যে বয়ফ্রেন্ড মানে ফিয়ন্সি সে ফোন করে। সে ফোন করে বলে যে আচ্ছা তোমরা এতটা কী করে দায়িত্বজ্ঞানহীন হও। রোহিত বলে কেন, আমরা কি করেছি? তখন বলছে যে আচ্ছা তোমরা যে একটা মেয়েকে নিয়ে আসছো এখানে, মানে ও তো তোমাদের দায়িত্বেই এসছে, ওর বাড়ির লোক বা আমি যেখানে ওর ফিয়ন্সি আমরা তো সবাই তোমাদের দায়িত্বেই ওকে ছেড়েছি। তোমরা কি করে এই কাজটা করলে? তোমরা ওকে এইরকম একটা অন্ধকার বাড়িতে এইরকম চারিদিকে, মানে বাড়িটার দূর দূরান্ত অবধি কিছু ছিল না, কোনো দোকানপাট। প্র্যাকটিসে গেছিল, হ্যাঁ, বাড়িটার দূর দূরান্ত কোনো বাড়িঘর দূরের কথা, কোনো দোকানপাটও ছিল না। মানে এদিকে 5 কিলোমিটার ওদিকে 5 কিলোমিটার, কোনো লোকও দেখা যেত না, দিনের বেলাতেও না, এরকম একটা জায়গা ছিল। তো বলে যে এরকম একটা জায়গাতে তোমরা এই মেয়েটাকে একা ফেলে তোমরা চলে গেলে। এক মিনিট, অঙ্কিতা তো ওদের সঙ্গে গাড়িতে ছিল কিন্তু। হ্যাঁ, তখন রোহিত বলছে কি বলছো তুমি, অঙ্কিতাকে একা ফেলে চলে এসেছি মানে? অঙ্কিতা তো আমাদের সঙ্গে আছে। তখন ওই মানে অঙ্কিতার যে ফিয়ন্সি ওর নাম হচ্ছে অংশুমানদা, আমাদের থেকে অনেকটাই বড়। তো অংশুমানদা বলছে কি আর কি করছো, অঙ্কিতা আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে আছে। রোহিত বলছে তুমি ওই বাড়িতে আছো? বলছে হ্যাঁ, আমি আজকে এসেছিলাম, আমি অঙ্কিতাকে সারপ্রাইজ দিয়েছি, যে আমি এখানে এসে সারপ্রাইজ দিয়েছি একটা। তখন রোহিত বলে কিন্তু অঙ্কিতা তো গাড়িতে আমাদের সাথে। এবার এরা তো তখন বুঝতে পারছে আকাশ আর দিশারি যে অঙ্কিতাকে নিয়ে, পাশ ফিরে দেখছে অঙ্কিতা নেই। কি বলছো? গাড়িতে মানে পাশটা ফাঁকা, দিশারির পাশে কিচ্ছু নেই, কেউ নেই। আচ্ছা, তখন ওরা বুঝতে পারে যে না, তাহলে আমাদের সঙ্গে যে এসছিল সেটা হয়তো অন্য কিছু, অথবা হয়তো অংশুমান যাকে দেখছে সেটা হয়তো অন্য কিছু, কিন্তু অংশুমান যাকে দেখছে সে যদি অন্য কিছু হয়েও থাকে তাহলে এটা কে ছিল? আর সে যদি গাড়ি থেকে নেমেও যায় তাকে তো অন্তত গাড়িটাকে স্টপ করাতে হবে, গাড়ি তো চলছে। হ্যাঁ, বা যদি সে রানিং গাড়ি থেকেও নামে তাকে তো দরজাটা হলেও খুলতে হবে। হ্যাঁ, একদমই তাই। কোনো রকমের সেরকম কিছু নেই, পাশে অঙ্কিতা নেই। ওরা ব্যাপারটা বুঝতে পারে। ওরা অংশুমানদাকে বলে যে অংশুমানদা, এখন তুমি আর কিচ্ছু জানতে চেও না, অনেক বড় একটা কিছু হয়ে গেছে। অঙ্কিতা যদি তোমার সঙ্গে আছে, তুমি অঙ্কিতাকে নিয়ে আমার বাড়ি এসো, আকাশের বাড়ি, আমরা আমাদের বাড়িতেই যাচ্ছি, এসো, তোমার সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট কিছু জিনিস বলার আছে। এবার আকাশের মানে আমাদের প্রপার বোলপুর থেকে, আকাশের বাড়ি হচ্ছে একদম প্রপার বোলপুরে। তো প্রপার বোলপুর থেকে ওই জায়গাটা ছিল হচ্ছে 45 মিনিটস, ওই যে জায়গাটাতে ওরা প্র্যাকটিস করতে যাচ্ছে। তো ওরা তাড়াতাড়ি চলে আসে আকাশরা। তারপর অংশুমানদা আর অঙ্কিতা মোটামুটি আধ ঘন্টা পরে এসে পৌঁছায়। তখন ওরা এসে ব্যাপারটা নিয়ে আলোচনা করে। এবার অংশুমানদা বলে যে আমি আজকে সারপ্রাইজ দিয়েছিলাম অঙ্কিতাকে, আমি আজকে ভেবেছিলাম যে এরকম, তো আমি এভরি উইকেন্ডে আসি, তো ও আমাকে বলেছিল, লোকেশন বলেছিল যে কোথায়, তো আমি ওই রকম সন্ধেবেলাতে গিয়ে আমি ওকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম। মানে ওকে আমি টেক্সট করে বলেছিলাম যে একবার বাইরের দিকটাতে আয়, একটা জিনিস দেখতে পাবি। ওইটার জন্যই ওই যে ওই স্মোক করতে করতে তখন বাইরে গেছে, বাইরে গিয়ে অংশুমানদাকে দেখেছে। ও আচ্ছা। এবার যেহেতু ওদের দেখা হয় না, ও অতটা টাইমটা বুঝতে পারেনি যে অনেকটা টাইম ক্রস করে গেছে। এবার ওরা গল্প করতে করতে, এবার অনেকটা বড় তো, সামনের লনটাও অনেকটা বড়, এবার গল্প করতে করতে একটু বেশি টাইম পেরিয়ে গেছে। তো তখন রোহিত, আকাশ এরা বলে আচ্ছা আমরা যে অঙ্কিতা বলে জোরে জোরে ডাকছিলাম বা আমরা দৌড়ে গেলাম, গাড়ি স্টার্ট দিলাম, তোরা কিছু জানিস না? বলছে আমরা কিছু দেখতেই পাইনি, কোনো রকমের কোনো সাউন্ডই পাইনি, পেলে তো আমরা যেতাম, আমরা কেন করবো না? কত দূরে ছিল? কারা? ওই অঙ্কিতার ওর ফিয়ান্সে বাড়িটার ভেতরেই ছিল। আচ্ছা, বাড়িটার ভেতরেই, লনটা তো অনেক বড় লন, মানে বাড়ির সামনেটাতে হচ্ছে বিশাল বড় লন, পাশ দিয়েও এদিকে এরিয়া আছে, এদিকে এরিয়া আছে, প্লাস পেছনেও এরিয়া আছে। ওরা হাঁটতে হাঁটতে ওই দিকে গিয়ে একটা লনে গিয়ে গল্প করছিল। আর এখানে অনেক রকমের বড় বড় স্ট্রাকচার, মানে যেরকম আগেকার বাড়িতে থাকতো, যে অনেক মূর্তি, বড় বড় মূর্তি, বড় বড় গাছ। জমিদার বাড়ি ছিল? হ্যাঁ, একটা জমিদার বাড়ি ছিল একটা, মানে অনেক আগে এটা পুরো মানে এখন ওটার আর কিছু নেই, একদম জাস্ট কয়েকটা রুম একদম ধ্বংসাবশেষ অবস্থাতে পড়ে আছে এরকম। আচ্ছা, তারপর কি? তো ওরা বলে যে আমরা কোনো সাউন্ড পাইনি, কোনো গাড়ি যে স্টার্ট হয়েছে সেটার কোনো সাউন্ডও পাইনি, বা তুই যে ডেকেছিস সেটারও কোনো সাউন্ড পাইনি আমরা। মানে খুব ক্রিপি, খুবই ক্রিপি এটা। তো তখন ওরা বুঝতে পারে যে আচ্ছা ওখানে তাহলে আমাদের সঙ্গে যে এসেছিল সে হচ্ছে একটা নেগেটিভ এন্টিটি, বা আমরা যে সিঁড়িতে যাকে দেখেছিলাম, অঙ্কিতা ভেবে যাকে টেনে এনেছিলাম আমরা, সেটা আদতেও অঙ্কিতা ছিল না। অবশ্যই তাই। তো যাই হোক, দেন ওরা ডিসাইড করে যে ওখানে তো আর প্র্যাকটিস করবো না। তো এরা সবাই মিলে নিজেরা মিলে, এখানে একটা জিনিস আমি একটু জেনে নিই,
ওরা যখন ফেরত গেল, অংশুমান আর অঙ্কিতার সঙ্গে যখন দেখা হলো, ওরা নর্মাল ছিল? ওরা একদম? কিন্তু নর্মাল ছিল, আচ্ছা, ওদের সঙ্গে আলাদা করে আর কিছু কিছু হয়নি। হয়নি। আচ্ছা, তারপর? এবার হতে পারে যে হয়তো অংশুমানদার রাশি ভারী, সেটাও হতে সেটা পারে, হয়। বা এরকমও মানে যে যতটুকু আমি এতদিনে বুঝেছি যে নেগেটিভ এন্টিটি কিন্তু রাশি হালকা মানেই আমার তাকে দেখা দেবে বা তাকে ফিল করা, ব্যাপারটা কিন্তু এরকম নয়। মানে অনেক এরকম আছে যে রাশি ভারী কিন্তু স্টিল সে অবশ্য দেখতেও পেয়েছে, মানে ফিলও এই করেছে। জায়গাটায় আমি একটা কথা বলি, মানে আমি নিজেও এটা অনেক পডকাস্টে আগেও বলেছি। আমি নিজে তো অ্যাস্ট্রোলজি শিখেছি এবং আমার যিনি গুরু তিনি আমাদেরকে বলতেন যে হালকা রাশি ভারী রাশি বলে কিন্তু অ্যাকচুয়ালি কিছু হয় না। মানে কার সাথে এই প্যারানর্মাল ইনসিডেন্টগুলো ঘটবে সেগুলো অন্যান্য কিছু কানেকশানের ওপর ডিপেন্ড করে। মানে আমাদের জন্মছকে অষ্টমভাবে কে আছে, কোন প্ল্যানেট কার নক্ষত্রে আছে, বিশেষত মঙ্গল কেতুর নক্ষত্রে থাকলে এটা সব থেকে বেশি হয়। ঠিক আছে? তাই হালকা রাশি ভারী রাশির কনসেপ্টটা এটাকেই হয়তো লোকে কাকতালীয়ভাবে ওটার সঙ্গে কানেক্ট করে, যে তুলা রাশি হলে পরে ভূত বেশি দেখবে, হ্যাঁ, বা কর্কট রাশি হলে পরে ভূত বেশি দেখবে, এই রকম ভাবে লোকে, কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিন্তু অন্যান্য জিনিসের ওপর। যাই হোক, তুমি বলো তারপর। তো যাই হোক, তারপরে ওরা ঠিক করে যে আমাদের তো জিনিসপত্র ওখানে রাখা আছে, সেগুলোকে তো আমাদের কোনোভাবে আনতে হবে। তো তারপরে আকাশ বাকি যারা বন্ধু বান্ধব আছে সবাইকে পুরো ঘটনাটা বলে। তো বলে ওরা বেশ 10 জন মতন এরকম মিলে, সব ছেলেরাই যায়, কোনো মেয়ে যায় না। ওরা গিয়ে বাকি যে জিনিসপত্র ওদের ছিল ওগুলো সব নিয়ে ওরা চলে আসে। তো তারপরে যথারীতি ওখানে আর প্র্যাকটিস করেনি, অন্য কোনো জায়গায় দেখে, মানে ওরা ভাড়াই নেয়, তারপরে সেখানে গিয়ে ওরা প্র্যাকটিস করে আলটিমেটলি ওরা পারফর্ম করে। আচ্ছা, মানে পারফরমেন্সটা ভালোভাবেই হয়? পারফরমেন্সটা ঠিকঠাকভাবেই তারপরে ওদের হয়। আচ্ছা, মানে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা শোনালে। মানে আমি এই রকম ঘটনা খুব কমই শোনা যায়। হ্যাঁ, তা আত্মাদের মধ্যে এই ক্ষমতাটা থাকে, আমি শুনেছি, শেপ শিফট বলে এটাকে। মানে যেই ছিল না কেন সে অঙ্কিতার রূপ ধরে ওখানে বসেছিল এদেরকে একটু বিপদে ফেলবার জন্য। খুবই ভালো লাগলো। আচ্ছা ত্রিনা, তুমি যেহেতু পেশাগতভাবে একজন ডেন্টিস্ট, তা তোমার চেম্বারটা কোথায়? আমার ক্লিনিক হলো খড়দায়। খড়দাতে। খড়দা মানে 4 নাম্বার প্ল্যাটফর্মে নেমে যে ডান দিকে গলিটা চলে যাচ্ছে রহরা সুইটসের সামনে দিয়ে, শান্তিনগর রোড। আচ্ছা, তো ওখান দিয়ে হেঁটে গিয়ে ওই 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, জিএনটি ডেন্টাল হাউস। ওকে ওকে। তো খুবই ভালো লাগলো ঘটনাটা শুনে। আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। আমি আবারও চাইবো তুমি আমার এখানে এসে আরও কিছু ঘটনা শোনাবে। কেমন লাগলো আজকের পর্ব আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি এখানে এসে কোনো ঘটনা বলতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বারটা দেওয়া রয়েছে। আবারও ফিরবো নতুন কোনো একটি পর্ব নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।